তোমরা গণিতের ত্রিকোণমিতি এই বিষয়টা সম্পর্কে বেশ ভালোভাবেই পরিচিত। তোমরা ত্রিকোণমিতি শব্দের যে আবিধানিক বা ব্যুৎপত্তিগত অর্থ জানো, সেটি হচ্ছে যে ত্রিকোণমিতি শব্দের অর্থ হচ্ছে তিন কোণের পরিমাপ, ট্রাইগোনোমেট্রি। এবং তিন কোণ মূলত থাকে একটি ত্রিভুজ, অর্থাৎ হচ্ছে একটি ত্রিভুজ জ্যামিতিক কাঠামোতে আমাদের তিন কোণ থাকে। তবুও আমরা দেখি যে ত্রিকোণমিতি শুধুমাত্র ত্রিভুজের সাথে সম্পর্কিত নয়। ত্রিকোণমিতি অনেক সময় দেখা যায় আমরা তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি দেখবা, সেখানে ত্রিভুজের থেকে সব থেকে বেশি ত্রিকোণমিতির সাথে সম্পর্কিত যে জ্যামিতিক কাঠামো দেখবা সেটা হচ্ছে বৃত্ত। এবং তোমরা অতি পরিচিত দুইটি শব্দ যুগলের সাথে, একটি হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত এবং একটি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। দেখো, ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক অনুপাত, ত্রিকোণমিতির সাথে একবার আমরা ফাংশন শব্দটি ব্যবহার করতেছি, আরেকবার ত্রিকোণমিতির সাথে আমরা অনুপাত বা রেশিও শব্দটি ব্যবহার করতেছি। এবং গণিতের সেন্স থেকে অনুপাত এবং ফাংশন দুটি ভিন্ন অর্থ বহন করে, দুটি ভিন্ন অর্থ ক্যারি করে। এখন আমরা রেশিও এবং ফাংশন, কেন আমরা ত্রিকোণমিতিক ফাংশন বা কেন আমরা ত্রিকোণমিতিক রেশিও এই দুইটি ভিন্ন শব্দ ব্যবহার করতেছি, এই বেসিক ডিফারেন্সটা আমাদের একটু জানতে হবে। আমরা রেশিও বলতে কি বুঝি? রেশিও বলতে বুঝি যে দুইটি সমজাতীয় রাশির তুলনা করা, এবং যা আমরা সাধারণত ভাগের সাহায্যে প্রকাশ করি। এবং ফাংশন বলতে বুঝি যে একটি পরাধীন চলক এক বা একের অধিক স্বাধীন চলকের সাথে কিভাবে সম্পর্কিত, সেই নিয়মটাই হচ্ছে ফাংশন। এবং তোমাদের একাডেমিক সীমাবদ্ধতা এক চলক বিশিষ্ট ফাংশনের উপরে। এক চলক বলতে আমি এই সেন্সে বলতেছি যে একটি পরাধীন চলক মূলত একটি স্বাধীন চলকের উপরে নির্ভরশীল। একটি পরাধীন চলক অনেকগুলো স্বাধীন চলকের উপরে নির্ভরশীল হতে পারে। তো আমরা অধিকাংশ ক্ষেত্রে একটি পরাধীন চলক একটি স্বাধীন চলকের সাথে নির্ভরশীল এইরূপ ফাংশনের সাথে ডিল করব। তো আমরা যখন ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আলোচনা করি, সবসময় মনে রাখবা যে ত্রিকোণমিতিক রেশিও হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনেরই একটি সরলীকৃত বা সরল করা একটা রূপ। কেন বলতেছি এই জন্য যে সাধারণত আমরা যখন ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আলোচনা করি, তখন আমরা দেখি যে আচ্ছা, তার আগে আমরা বলি যে আমরা মোটামুটি মূল ত্রিকোণমিতিক ফাংশন জানি তিনটা। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কসাইন, আর একটা হচ্ছে ট্যানজেন্ট, তাই নয় কি? এবং বাকি যে তিনটা অনুপাত, সেটা বলা হয় এই তিনটি মূল অনুপাতেরই বিপ্রতীপ বা রেসিপ্রোক্যাল ফাংশন। তো আমরা যখন ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে সাইন, কসাইন বা ট্যানজেন্টকে চিন্তা করব, তখন এই সাইন থিটা বা কস থিটা বা ট্যান থিটা এরা একটি ফাংশন হিসেবে যখন কাজ করবে, তখন মূলত এই ফাংশনগুলো একটা কোণের মান ইনপুট আকারে নেয়। ইনপুট আকারে নেয় কি? একটি কোণের মান, যেটাকে আমরা বলছি থিটা, এবং সে আউটপুট দেয় একটা হচ্ছে ভ্যালু, তাই নয় কি? কিন্তু আমরা যখন ত্রিকোণমিতিক রেশিও নিয়ে কথা বলি, ত্রিকোণমিতিক রেশিও মূলত ত্রিভুজের দুই সাইডের সম্পর্ক বা দুই বাহুর সম্পর্কে স্থাপন করে। সাইড ওভার সাইড, অর্থাৎ দুইটি বাহুর অনুপাত প্রকাশ করে। যেমন আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে সাইন থিটা জানবো, তখন আমরা নিশ্চয়ই জানি। এবং আরেকটি বিশেষ বিষয় যেটা মনোযোগের সাথে দেখতে হবে, যে তুমি যখন ত্রিকোণমিতিক রেশিও নিয়ে আলোচনা করো, তখন তুমি বলো সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এবং এটা খুবই স্পষ্ট যে লম্ব এবং অতিভুজ কেবল এবং কেবলমাত্র সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য, তাই নয় কি? আমরা সমকোণী ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে তো আমরা সেটাকে সমকোণী ত্রিভুজ বলি। এবং সমকোণী ত্রিভুজের অপর দুই বাহু হচ্ছে একে অপরের পরিপূরক। এখন তুমি যে কোনো একটি কোণকে যদি থিটা ধরো, তাহলে ওই থিটা যে দুইটা, ওই ত্রিভুজের যে দুই বাহু এই থিটা কোণ উৎপন্ন করছে, তার একটি বাহু গণ্য হয় অতিভুজ হিসেবে, আর একটি বাহু গণ্য হয় ভূমি হিসেবে। ভূমি হিসেবে কোন বাহুটা গণ্য হয়? যে বাহুটা হচ্ছে সমকোণের সাথে যুক্ত। যেমন দেখো, এই দুইটি বাহু মিলে থিটা কোণ উৎপন্ন করছে, এবং এই থিটা কোণের এই বাহুর সাথে দেখো সমকোণ বা 90 ডিগ্রি কোণটি সম্পর্কিত। তাই আমরা এ কে বলি ভূমি এবং সি কে বলি অতিভুজ। আমি যদি এই থিটাকে এটা না ধরে আমি যদি থিটা এটা চিন্তা করতাম, তাহলে দেখো দেখি ভূমি কিন্তু চেঞ্জ হয়ে যেত। কিভাবে চেঞ্জ হয়ে যেত? আমি বললাম কি, যে থিটা কোণ উৎপন্ন করছে এই ত্রিভুজের যে দুই বাহু, সেই বাহুর একটি হবে ভূমি এবং একটি হবে অতিভুজ। এবং অতিভুজ হবে এই দুই বাহুর যে বাহুটা সমকোণের সাথে সংলগ্ন। তাহলে দেখো দেখি এই দুই বাহুর মধ্যে বি বাহুটা সমকোণের সাথে সংলগ্ন।
তাহলে আমার বি হবে ভূমি এবং হচ্ছে সি হবে অতিভুজ। তো অনেকের ভূমি এবং অতিভুজ চিহ্নিতকরণ করতে সাধারণত যখন ত্রিভুজটা এইভাবে থাকে তখন নির্ণয় করতে খুব সুবিধা হয়, কিন্তু যখন একটু আঁকাবাঁকা করে থাকে তখন আমাদের কোনটা ভূমি এবং কোনটা অতিভুজ সেটা চিহ্নিতকরণ করতে একটু সমস্যা হয়। তাহলে আমরা যদি থিটা ধরি এটা, তাহলে সেক্ষেত্রে আমরা সাইন থিটা ইকুয়াল লিখতে পারি যে লম্ব ভাগ অতিভুজ, এবং কস থিটা ইকুয়াল লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ, এবং ট্যান থিটা ইকুয়াল লিখতে পারি লম্ব ভাগ ভূমি, তাই নয় কি? কিন্তু আমরা লম্ব ভূমি অতিভুজ এটা কেবল এবং কেবলমাত্র সমকোণী ত্রিভুজের জন্য পাই। এখন তাহলে প্রশ্ন করো যে আমরা কোণ ভেদে ত্রিভুজ মূলত জানি তিন প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। এখন আমাদের একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো যে এই যে সাইন, কসাইন বা ট্যানজেন্ট, এই তিনটি অনুপাত শুধুমাত্র কি যখন আমি অনুপাত হিসেবে চিন্তা করবো, অর্থাৎ দুই বাহুর অনুপাত হিসেবে চিন্তা করব, তখন কি শুধুমাত্র আমাকে সমকোণী ত্রিভুজের জন্যই চিন্তা করতে হবে, নাকি আমি এই সাইন, কসাইন বা ট্যানজেন্ট এই অনুপাতগুলোকে আমি সমকোণী ত্রিভুজ বাদেও অন্য যে কোনো ত্রিভুজের জন্য প্রয়োগ করতে পারবো? এই প্রশ্নের ধারণা থেকে বা এই প্রশ্নের থেকেই আমাদের যে উত্তরটা বেরিয়ে আসে বা যে ধারণাটা উৎপত্তি ঘটে, সেই ধারণাটাই হচ্ছে সাইন ল। তো আমরা সাইন ল নিয়ে এখন একটু পড়াশোনা করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে আমাদের সাইন ল এর প্রয়োজনীয়তা আসলে কোথায়। আমাদের সাইন ল এর প্রয়োজনীয়তা হচ্ছে আমরা একটি স্পেসিফিক কোশ্চেন ধরে তারপরে এগিয়ে যাব। কোশ্চেনটি হচ্ছে, আমরা জানলাম যে ত্রিকোণমিতিক তিনটা অনুপাত, সেই অনুপাতের একটি অনুপাত হচ্ছে সাইন থিটা। এখন আমরা মূলত জানি যে একটি সমকোণী ত্রিভুজের জন্য সাইন থিটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। এখন আমাদের যে বেসিক প্রশ্নটা সেটা হচ্ছে যে এই অনুপাত বা এই ত্রিকোণমিতিক সাইন অনুপাতটি আমার কি শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য বা সীমাবদ্ধ? এটি কি আমি অন্য যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য করতে পারি বা প্রয়োগ করতে পারি? এই প্রশ্ন থেকেই আমাদের হচ্ছে সাইন ল এর উৎপত্তি। তো এখন আমরা দেখার চেষ্টা করি যে কিভাবে সাইন ল আসলে বলে কি, আগে এটা দেখার চেষ্টা করি। মনে করো যে কোনো একটা ত্রিভুজ এবিসি, অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ না, যে কোনো একটা ত্রিভুজ, ত্রিভুজের এবিসি এর এটা মনে করো এ বি সি। এখন দেখো বি কোণের বিপরীত বাহুকে আমরা বলি বি বাহু, সি কোণের বিপরীত বাহুকে আমরা বলতেছি হচ্ছে সি বাহু, এবং এ কোণের বিপরীত বাহুকে আমরা বলতেছি এ বাহু। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কোণটা আমার কি? এই কোণটা হচ্ছে আমার কোণ এ, এই কোণটি হচ্ছে আমার কোণ বি, এবং এই কোণটি হচ্ছে আমার কোণ সি। এখন সাইন ল বলে যে যে কোনো ত্রিভুজের একটি কোণের বিপরীত বাহু এবং ওই কোণের সাইন অনুপাত অপর একটি কোণের বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু এবং এই কোণের সাইন অনুপাত পরস্পর সমান। অর্থাৎ কি বলতেছে যে মনে করো যদি তুমি সি কোণ চিন্তা করো, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, এবং ওই কোণের সাইন অনুপাত ইকুয়াল হচ্ছে এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ, এবং ওই কোণের সাইন অনুপাত ইকুয়াল হবে হচ্ছে বি কোণের বিপরীত বাহু বি, এবং ওই কোণের সাইন অনুপাত পরস্পর সমান। আমার এই যে বাহু এবং সাইন অনুপাতের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হলো, এবং এটি হচ্ছে যে কোনো ত্রিভুজের জন্য সাইন ল। ঠিক আছে? এখন আমরা এটার প্রমাণ দেখার চেষ্টা করব। আচ্ছা, তো মনে করো আমরা এই প্রমাণটা করব অবশ্যই একটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। তো মনে করো যে তুমি এই ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর একটি শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর একটি লম্ব অঙ্কন করো। তো আমি সহজভাবে এ শীর্ষবিন্দু থেকে বিসি অর্থাৎ এ বাহুর উপরে একটা লম্ব অঙ্কন করলাম। এতে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার দুইটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এবং এ ডি এই পুরো ত্রিভুজের উচ্চতা। তাহলে আমি এই যে বি এ ডি, ত্রিভুজ বি এ ডি এবং ত্রিভুজ এ ডি সি ও ত্রিভুজ এ ডি সি, এই দুই ত্রিভুজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। দেখি যদি এটা কোণ হয় কোণ বি,
এবং এটা যদি কোণ হয় কোণ সি, তাহলে তুমি এ বি ডি এই ত্রিভুজে তুমি সাইন থিটা ইকুয়াল কি লিখতে পারো বা সাইন বি ইকুয়াল কি লিখতে পারো। এই ত্রিভুজের এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের জন্য তুমি সাইন বি ইকুয়াল লিখতে পারো এইচ ওভার সি। অতএব তুমি এইচ ইকুয়াল কি লিখতে পারো, অতএব এইচ ইকুয়াল লিখতে পারো সি সাইন বি। অনুরূপভাবে তুমি ত্রিভুজ এ ডি সি এ সাইন সি ইকুয়াল কি লিখতে পারো, ত্রিভুজ এ ডি সি এ সাইন সি ইকুয়াল লিখতে পারো এইচ ওভার বি। অতএব তুমি বি ইকুয়াল লিখতে পারো কি, সরি বি না, অতএব তুমি এইচ ইকুয়াল লিখতে পারো বি সাইন সি। তাহলে দেখো দেখি আমি এই ত্রিভুজের জন্য এইচ ইকুয়াল পাইলাম সি সাইন বি, এবং এই ত্রিভুজের জন্য অর্থাৎ এই ত্রিভুজের জন্য এইচ ইকুয়াল পাইলাম বি সাইন সি। তাহলে আমি যদি দুইটা তুলনা করি, অতএব এইচ ইকুয়াল সি সাইন বি এবং এইচ ইকুয়াল বি সাইন বি, তাহলে আমি লিখতে পারি সি সাইন বি ইকুয়াল বি সাইন সি। তাহলে তুমি যদি এই যে সাইন সিটাকে এদিকে নিয়ে আসো এবং সাইন বিটাকে এদিকে নিয়ে যাও, তাহলে হয় সি ওভার সাইন সি ইজ ইকুয়াল বি ওভার সাইন বি। তাহলে তুমি এই শীর্ষবিন্দু থেকে বিসি অর্থাৎ এ বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করে এই সম্পর্কটা পাইলা। এখন তুমি অপর যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমি একটা অন্য ত্রিভুজ অঙ্কন করে দেখাই। এই ত্রিভুজটাই জাস্ট একটু ছোট করে বলি, যে মনে করো এই ত্রিভুজটা এটা, যেখানে হচ্ছে এ বি সি। আমরা শুরুতে করছি কি, এই ত্রিভুজের জন্য এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করছি। এখন তুমি অন্য একটা শীর্ষবিন্দু থেকে লম্ব অঙ্কন করার চেষ্টা করো। তাহলে অন্য শীর্ষবিন্দু মনে করো এটাকে তুমি আর এ না দিয়ে এটাকে তুমি দাও বি, এটাকে দাও তুমি এ, এটাকে দাও তুমি সি, করতে পারো তো। তাহলে মনে করো আবার এইখান থেকে তুমি যে একটা লম্ব অঙ্কন করো, তুমি এখান থেকে লম্ব অঙ্কন করতে পারো। আমি জাস্ট হচ্ছে চিত্র বর্ণনার সুবিধার্থে আমি শীর্ষবিন্দু তিনটা চেঞ্জ করলাম। তাহলে দেখো দেখি তুমি এই বিন্দু থেকে এ সি বাহুর উপরে একটি লম্ব অঙ্কন করার কারণে তোমার দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হইল। এটাকে যদি তুমি বি বলো এবং বি বাহুর বিপরীত বাহু বি, সরি বি কোণের বিপরীত বাহু বি, এ কোণের বিপরীত বাহু এ এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি, তাহলে আমি এটা মিশাই দেই। তাহলে তুমি এখানে কয়টা ত্রিভুজ পাইলা বলো দেখি। তুমি সমকোণী ত্রিভুজ পাইছো হচ্ছে এ বি ডি, সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি ডি ও তুমি সমকোণী ত্রিভুজ পাইছো কি বি ডি সি, সমকোণী ত্রিভুজ হচ্ছে বি ডি সি। এখন এই দুই ত্রিভুজের দেখো দেখি এটি সাধারণ বাহু এবং এটি এই ত্রিভুজের উচ্চতা। তাহলে এই কোণটা হচ্ছে কোণ এ এবং এই কোণটা হচ্ছে কোণ সি। তাহলে তুমি দেখো দেখি যে এ বি ডি এই ত্রিভুজের জন্য সাইন এ ইকুয়াল কি লিখতে পারো, সাইন এ ইকুয়াল লিখতে পারো এইচ ওভার সি। আবার অতএব তুমি এইচ ইকুয়াল কি লিখতে পারো, এইচ ইকুয়াল লিখতে পারো সি সাইন এ। আবার বি ডি সি এই ত্রিভুজের জন্য কি লিখতে পারো দেখো দেখি, কোণ সি অর্থাৎ সাইন সি ইজ ইকুয়াল এইচ ওভার এ। অতএব তুমি লিখতে পারো এইচ ইজ ইকুয়াল এ সাইন সি। তাহলে দেখো দেখি এই দুই মানের তুলনা করলে তুমি কি লিখতে পারো, এই দুই মানের তুলনা করলে তুমি লিখতে পারো সি সাইন এ ইজ ইকুয়াল এ সাইন সি। এখন সাইন সি কে এদিকে নিয়ে আসো এবং সাইন এ কে এদিকে নিয়ে যাও, তাহলে তুমি কি পাচ্ছ যে সি সাইন সি ইজ ইকুয়াল হচ্ছে এ সাইন এ, তাই নয় কি? তাহলে দেখো দেখি
সি সাইন সি ইজ ইকুয়াল এ সাইন এ, এবং তুমি কিছুক্ষণ আগে দেখছো যে সি সাইন সি ইজ ইকুয়াল বি সাইন বি। তাহলে তুমি যদি এই দুইটার মধ্যে তুলনা করো তাহলে তুমি কি পাবা বলো দেখি। এই দুইটার মধ্যে তুলনা করলে পাবা এই ত্রিভুজের জন্য এ সাইন এ ইজ ইকুয়াল হচ্ছে বি সাইন বি ইজ ইকুয়াল হচ্ছে সি সাইন সি। আচ্ছা, এখানে তোমাদের একটা কনফিউশন সৃষ্টি হতে পারে, সেটি হচ্ছে আমি এটা যে ত্রিভুজের জন্য পাইছি এটা অন্য ত্রিভুজের জন্য পাইছি কেন? কেননা আমি শীর্ষবিন্দু চেঞ্জ করছি এমন মনে হতে পারে, কিন্তু আসলে শীর্ষবিন্দু চেঞ্জ করলেও আলটিমেটলি রেজাল্ট তুমি শীর্ষবিন্দু চেঞ্জ না করেও করো, আলটিমেটলি রেজাল্ট এটাই আসবে। আমি জাস্ট চিত্র বর্ণনার সুবিধার্থে তোমার শীর্ষবিন্দু চেঞ্জ করছি, অর্থাৎ ত্রিভুজটাকে আমি মনে করো হচ্ছে ওই ত্রিভুজটাই যদি অঙ্কন করার চেষ্টা করি তাহলে আমার তখন এই বিন্দু থেকে একটা লম্ব টানতে হইতো। এতে চিত্রটি একটু বোঝার জন্য একটু অসুবিধা লাগতো, তাই আমি বোঝার সুবিধার্থে তোমাদের হচ্ছে শীর্ষবিন্দু তিনটা চেঞ্জ করছি আগের ত্রিভুজের থেকে। তোমরা বাসায় যারা ক্লাসটা করতেছো তারা অবশ্যই বাসায় একই ত্রিভুজের সাথে তিন শীর্ষবিন্দুর পরস্পর এই যে এইচ এর সাধারণ বাহুর সাথে সম্পর্ক স্থাপন করবা, করলে দেখবা তোমার আলটিমেটলি আসতেছে যে একটি কোণের বিপরীত বাহু এবং ওই কোণের সাইন অনুপাত তিনটাই পরস্পর সমান, এবং এটি হচ্ছে সাইন ল। এবং সাইন ল হচ্ছে, দেখো সাইন এ এটা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত, এবং এই ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা জানতাম যে শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য, বাট এখন না, শুধু সমকোণী ত্রিভুজের জন্য নয়, যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য। যখন আমরা সমকোণী ত্রিভুজের জন্য সাইন ত্রিকোণমিতিক অনুপাত চিন্তা করব, তখন আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং হচ্ছে লম্ব নিয়ে চিন্তা করব। কিন্তু যখন আমি সমকোণী ত্রিভুজ বাদে অন্য যে কোনো ত্রিভুজের নিয়ে চিন্তা করব, তখন আমি হচ্ছে একটি কোণ এবং তার বিপরীত বাহু তার মধ্যে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করব। অর্থাৎ একটি কোণের বিপরীত বাহু এবং ওই কোণের সাইন অনুপাতের মান পরস্পর হচ্ছে অপর যে বাহু এবং তার বিপরীত কোণের সাইন অনুপাত পরস্পর সমান। তো সাইন ল বোঝা গেল, আমরা এখন আসবো হচ্ছে কোসাইন লতে। বেশ, আমরা এখন কোসাইন ল দেখার চেষ্টা করব। কোসাইন ল কেন দেখব? আমরা দেখছি যে কি সমকোণী ত্রিভুজের জন্য cos থিটা হচ্ছে আমার ওই সমকোণী ত্রিভুজের ভূমি এবং হচ্ছে অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন আমার প্রশ্ন যে এই cos থিটা কি শুধুমাত্র আমি যখন আমি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে চিন্তা করব তখন শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য প্রযোজ্য নাকি যে কোনো ত্রিভুজের জন্য প্রযোজ্য? আমরা এই প্রশ্নের থেকেই আমরা কোসাইন লতে আসছি, এবং মনে রাখবা এবং দেখবা যে কোসাইন ল আর কিচ্ছু না, জাস্ট হচ্ছে তোমরা অবশ্যই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য জানো যে অতিভুজের বর্গ ইজ ইকুয়াল হচ্ছে ভূমির বর্গ প্লাস হচ্ছে লম্বের বর্গের সমষ্টি সমান, তাই নাকি? এখন দেখো যে কোসাইন ল, আমরা যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করি, যে ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ চিন্তা করো যে এ বি সি, তাহলে এটা কোণ এ, এটা কোণ বি, এটা কোণ সি। তাহলে কোণ বি এর বিপরীত বাহু হচ্ছে বি, কোণ এর বিপরীত বাহু হচ্ছে এ, এবং কোণ সি এর বিপরীত বাহু হচ্ছে সি। কোসাইন ল কি বলে আগে দেখি, তারপরে প্রমাণের দিকে যাব আমরা। কোসাইন ল বলে যে কোনো একটি কোণের বিপরীত বাহু, মনে করি আমি কোণ সি এর কথা চিন্তা করতেছি, তাহলে কোণ সি এর বিপরীত বাহু কি? সি। কোনো একটি কোণের বিপরীত বাহুর বর্গ, বিপরীত বাহুর বর্গ ইজ ইকুয়াল, তুমি যে কোণ চিন্তা করছো ওই কোণটা যে দুই বাহু তৈরি করছে, তাহলে দেখো দেখি তুমি কোণ সি চিন্তা করছো, তাহলে কোণ সি হচ্ছে বি এবং হচ্ছে এ, এ দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ। তাহলে বলছে যে কোনো একটি কোণের বিপরীত বাহু হবে হচ্ছে ওই কোণের অন্তর্ভুক্ত যে বাহু দুইটা বা যে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ, সেই দুই বাহুর বর্গের সমষ্টি থেকে 2 এই দুই বাহুর গুণফল এবং ওই কোণের কোসাইন মানের কম। ঠিক আছে? তাহলে তুমি এটা কোণ সি এর জন্য বিপরীত বাহু চিন্তা করছো, তাহলে কোসাইন ল যদি তুমি কোণ বি এর জন্য অ্যাপ্লাই করো, তাহলে কি হবে যে কোণ বি এর বিপরীত বাহুর বর্গ
হচ্ছে ওই কোণ যে দুই বাহুর অন্তর্ভুক্ত সেই দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে হচ্ছে বি কোণ হচ্ছে সি এবং এ বাহুর অন্তর্ভুক্ত, তাহলে সি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার, তা হতে টু ওই দুই বাহুর গুণফল এসি এবং তার সাথে হচ্ছে তার কস ওই কোণের মানের, তাহলে তুমি কোণ বি ধরছো গুণফল থেকে কম, ঠিক আছে। ঠিক অনুরূপ ভাবে তুমি কোণ এর জন্য যদি চিন্তা করো, তাহলে কোণ এর বিপরীত বাহু হচ্ছে এ, অর্থাৎ এ স্কয়ার ইজ ইকুয়াল তুমি লিখতে পারো যে বি স্কয়ার যোগ সি স্কয়ার মাইনাস টু বিসি কস এ। তো একই ত্রিভুজের জন্য তুমি কোন কোণ চিন্তা করতেছো এবং সেই কোণের উপরে ডিপেন্ড করতেছে তোমার কোসাইন ল, কিন্তু আলটিমেটলি কোসাইন ল একই, যে তুমি যে কোনো একটি কোণের বিপরীত বাহুর বর্গ হবে হচ্ছে ওই কোণ যে দুই বাহুর অন্তর্ভুক্ত সেই দুই বাহুর বর্গের সমষ্টি এবং ওই দুই বাহুর গুণফল এবং কোসাইন ওই কোণের মানের গুণফলের সাথে দুই গুণ, তাই না? তো এটাকে কিভাবে বলতে পারি যে ওই কোণের কোসাইন মান এবং ওই দুই বাহুর দ্বিগুণের গুণফল, তাই নয় কি, বা দ্বিগুণ। আচ্ছা, যেটাই হোক, এটা কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করবো আসলে। তাহলে আমরা কোসাইন ল কি বুঝলাম, এখন আমরা কোসাইন লর প্রুফের দিকে যাই। তো প্রুফের দিকে যাওয়ার জন্য আমরা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বের করবো। মুসুনিটা কোথায়? এখন আমরা এই যে কোসাইন ল প্রুফ করার জন্য আমি যে পদ্ধতি অবলম্বন করব সেটি হচ্ছে, আমি এই ত্রিভুজের একটা শীর্ষবিন্দুকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে স্থাপন করব। তো মনে করি আমি বি বিন্দুকে মূল বিন্দুতে স্থাপন করি, তাহলে এই মূল বিন্দুতে আমি বি বিন্দু শীর্ষবিন্দু যদি স্থাপন করি, তার ত্রিভুজটা হবে অনেকটা এরকম, যে এটা হচ্ছে আমার বি বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু এবং এটা হচ্ছে আমার সি বিন্দু। এবং তুমি নিশ্চয়ই জানো যে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0, এবং এই বি কোণের বিপরীত বাহু হচ্ছে বি, এ কোণের বিপরীত বাহু হচ্ছে এ এবং সি কোণের বিপরীত বাহু হচ্ছে সি। এখন দেখি চিন্তা করো যে এই মূল বিন্দু থেকে এই যে সি বিন্দু শীর্ষবিন্দু পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এই সি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? নিশ্চয়ই জানো যে এক্স অক্ষ বরাবর এ, এবং দেখি সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু ওয়াই অক্ষ বরাবর নেই, তাই ওয়াই অক্ষ বরাবর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, এবং এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমি জানি না। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আমি একটু চিন্তা করি, যে ধরি যে এক্স বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এবং ওয়াই। তা দেখি এই যে সি বাহু, এই সি বাহুর শীর্ষ বা এ শীর্ষবিন্দু থেকে যদি এ বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি, তাহলে এই সমকোণী ত্রিভুজের নিশ্চয় দেখতে পাচ্ছ যে এইটা হবে এর এক্স, এই বিন্দুর এক্স এর মান এতটুক। আমি যদি এটাকে থিটা ধরি, মানে থিটা না, এটাকে কোণ বি তো দেয়া আছে, তাই না? তাহলে এটা কোণ বি, তাহলে আমি কি লিখতে পারি দেখো দেখি, যে এইটা যদি ডি চিন্তা করি, তাহলে বি ডি ইজ ইকুয়াল কি লেখা যায়? আচ্ছা, ডিবি ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে এক্স, ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে সি কস বি, এবং এডি ইজ ইকুয়াল কি লেখা যায় বলো দেখি? এডি ইজ ইকুয়াল লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল হচ্ছে সি সাইন বি, তাই নয় কি? আচ্ছা, আমরা এটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার ধারণা ব্যবহার করে করতে পারি। এখন চিন্তা করো দেখি যে এই যে এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত। তার আগে আমি এটা কোণ সি, আমি এখন সম্পর্কে স্থাপন করব, যেহেতু আমি কোণ সির দুই বিন্দু চিন্তা করতেছি, তাহলে আমি সম্পর্কে স্থাপন করছি কোণ সি এর বিপরীত বাহুর বর্গ কি? সি স্কয়ার। তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার হচ্ছে মাইনাস 2ab cos সি, তাই নয় কি? আচ্ছা, আবার cos b ইজ ইকুয়াল কি লেখা যায় বলো দেখি? cos b এর এই বি কোণের বিপরীত বাহু বি স্কয়ার ইজ ইকুয়াল লেখা যায় হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ac cos বি। আচ্ছা, এখন দেখো তুমি এই এ বিন্দু এবং সি বিন্দু, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত তুমি কিভাবে নির্ণয় করো?
তুমি নিশ্চয়ই জানো যে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে AC ইজ ইকুয়াল রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হচ্ছে y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে দেখো দেখি AC এর ক্ষেত্রে x2 কত, হচ্ছে a মাইনাস x, তোমার হচ্ছে x1 কত, x1 হচ্ছে x ইজ ইকুয়াল c cos কোণ b, c cos কোণ b, তার উপরে স্কয়ার প্লাস y2 কত, y2 হচ্ছে তোমার 0, তাহলে 0 মাইনাস হচ্ছে y1 হচ্ছে c sin কোণ b, তার উপরে হচ্ছে রুট ওভার। আচ্ছা, তাহলে আমি এতটুকু জিনিস একটু মেশাই দেই। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো তাহলে কি পাচ্ছ, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে তুমি লিখতে পারো a স্কয়ার মাইনাস 2ab cos ac, না হ্যাঁ ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে cos c cos কোণ b তার উপরে স্কয়ার। আচ্ছা, আমার জায়গা আর একটু সংকট, আমি আচ্ছা এখানে দেখো দেখি প্লাস তুমি কি লিখতে পারো যে এটা স্কয়ার দিয়ে তাই না, তাহলে এটা 0 মাইনাস c sin b, তাহলে এখানে আলটিমেটলি পাচ্ছ তুমি c স্কয়ার sin স্কয়ার b। আচ্ছা, তাহলে আমি আবার এটা একটু মেশাই দেই। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে a স্কয়ার মাইনাস 2ac cos কোণ b প্লাস c স্কয়ার cos স্কয়ার কোণ b প্লাস হচ্ছে c স্কয়ার sin স্কয়ার কোণ b। আচ্ছা, এখান থেকে যদি তুমি c স্কয়ার কমন নাও তাহলে কি থাকতেছে দেখো দেখি, a স্কয়ার মাইনাস 2ac cos b, যদি তুমি c স্কয়ার কমন নাও এখানে তাহলে পাচ্ছ sin স্কয়ার কোণ b প্লাস হচ্ছে cos স্কয়ার কোণ b, এবং তুমি নিশ্চয়ই জানো যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইজ ইকুয়াল 1, অতএব আলটিমেটলি তুমি পাচ্ছ কি, আলটিমেটলি তুমি পাচ্ছ হচ্ছে এই পুরোটার মান 1। তাহলে তুমি আলটিমেটলি কি পাচ্ছ, আলটিমেটলি পাচ্ছ হচ্ছে a স্কয়ার। আচ্ছা, এটা কার মান পাচ্ছ বলো দেখি, এটার কার মান পাচ্ছ, আমি কিন্তু এখানে রুট দেইনি তাই না, এখানে রুট থাকতেছে, এখানে রুট থাকবে। আচ্ছা, তাহলে দেখো যে রুট ওভার এটার মান পাচ্ছ তুমি কার, এটার মান পাচ্ছ তুমি এই যে a এবং b, সরি a এবং c, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ b। তাহলে আমি উভয়কে যদি স্কয়ার করি তাহলে আমার এখানকার রুটটা চলে যাচ্ছে, তাহলে b স্কয়ার ইকুয়াল আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ac cos কোণ b প্লাস হচ্ছে c স্কয়ার, অতএব লিখতে পারো a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ac cos কোণ b। আমরা কোসাইন ল তো এটা শিখছিলাম না, যে কোণ b এর বিপরীত বাহুর বর্গ b স্কয়ার ইজ ইকুয়াল অপর দুই বাহুর বর্গের সমষ্টি থেকে 2ac cos b কম। ঠিক অনুরূপ ভাবে তুমি এখানে b বিন্দু স্থাপন না করে যদি a বিন্দু স্থাপন করো তাহলে তুমি কোণ এর মান, কোণ এর অনুপাতের কোসাইন লটা পাবা, যেটা হচ্ছে কি, যদি এখানে তুমি a স্থানাঙ্ক স্থাপন করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে কি যে a বিপরীত বাহু কি হবে, a এর বিপরীত বাহু হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল হবে হচ্ছে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস হচ্ছে 2bc cos a, তাই নয় কি? অনুরূপ ভাবে তুমি হচ্ছে c স্কয়ার ইজ ইকুয়াল কি পাবা, যে হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার মাইনাস হচ্ছে 2ab cos c। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি আরেকবার হচ্ছে বলার চেষ্টা করি যে আমরা কোসাইন ল বলতেছে কি, কোসাইন ল বলতেছে যে কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি কোণের বিপরীত বাহুর বর্গ ওই কোণ যে দুই বাহুর অন্তর্ভুক্ত ওই দুই বাহুর বর্গের সমষ্টি এবং তার থেকে 2 ওই দুই কোণ এবং হচ্ছে ওই কোণের কোসাইন মানের গুণফলের থেকে কম আর কি, তাই নয় কি? তাহলে আমরা এইটা প্রমাণের জন্য যেটা অ্যাপ্লাই করলাম সেটা হচ্ছে কি, যে আমি একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ এ বি সি চিন্তা করলাম এবং ওই ত্রিভুজটাকে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দুতে ত্রিভুজের যে কোনো একটা শীর্ষবিন্দু স্থাপন করলাম
এবং যে শীর্ষবিন্দুটা স্থাপন করতেছি আমরা তার ঠিক বিপরীত বাহু দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতেছি এবং এই দূরত্ব থেকেই আমরা আলটিমেটলি এই কোসাইন লটা পাচ্ছি। তাহলে একবার আমি এখানে বি বিন্দু স্থাপন করব, তাহলে বি কোণের জন্য কোসাইন লটা পাবো। একবার এ বিন্দু স্থাপন করব, তাহলে এ কোণের জন্য কোসাইন লটা পাবো। একবার সি বিন্দু মূল বিন্দুতে স্থাপন করব, তাহলে আমরা হচ্ছে সি বিন্দুর কোসাইন লটা পাবো, সরি সি কোণের কোসাইন লটা পাবো। তো আমরা সাইন ল কোসাইন ল শিখলাম কেন? আমরা সাইন ল কোসাইন ল এই জন্যই শিখলাম যে অধিকাংশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের যে তোমার সামান্তরিক সূত্রের যে লব্ধি নির্ণয়ের যে সূত্রের প্রমাণটা, এই প্রমাণটা হচ্ছে জ্যামিতিক উপায় করছে বটে, বাট একটু আমরা সাইন ল এবং কোসাইন ল প্রয়োগ করে করার চেষ্টা করব। কেননা আমরা ত্রিকোণমিতিতে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ বাদে অন্য যে কোনো ত্রিভুজের জন্য যেন আমরা ওই ত্রিভুজের কোণ এবং তার দুই বাহুর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি। তো আমরা পরবর্তী ক্লাসে রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করব। রেফারেন্স ফ্রেমের পরে আমরা সিস্টেম মডেল এবং হচ্ছে ওই সিস্টেমের অন্তর্ভুক্ত ফিল্ড নিয়ে আলোচনা করব। তারপরে আমরা হচ্ছে ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং ভেক্টরের গুণে যাব। তারপরে আমাদের আর খুব বেশি লেকচারের প্রয়োজন হবে না। আশা করি সপ্তাহখানেকের মধ্যে আমাদের ভেক্টর মোটামুটি শেষ হবে। ধন্যবাদ।